প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ক্যামরিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের উপস্থাপনায় আমি বিজয় মজুমদার, প্রভাষক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ক্যামরিয়ান কলেজ, চট্টগ্রাম। আজকের ভার্চুয়াল ক্লাসরুমে যেই টপিকটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম পেপারের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে অর্থের সময়মূল্য, তার খুবই গুরুত্বপূর্ণ তিনটি ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি সম্পর্কে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে ওই সমস্যার সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা সুদের হার সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব এবং তৃতীয়ত আমরা বছর সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। সুতরাং প্রিয় শিক্ষার্থী, পুরো ক্লাস জুড়ে তোমরা অবশ্যই মনোযোগী হবা, যাতে আমরা আজকের ক্লাসের পরে এই তিনটি গাণিতিক সমস্যা সম্পর্কে আমাদের সম্পূর্ণ অনুধাবন হয়ে আমরা চলে আসি অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি। আমরা সাধারণত কোনো পক্ষ থেকে যখন আজীবন ধরে বা একটি অনির্দিষ্ট কাল ধরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে থাকবো বা আমাদের ক্যাশ ইনফ্লো হবে, তখন সেই ক্যাশ ইনফ্লোর যদি আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলে তখন আমরা সেটাকে অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি বলবো। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তির মেয়াদ অসীম বা বৃত্তির ক্ষেত্রে মেয়াদ বা বছরের সংখ্যা নির্দিষ্ট নেই। তাহলে একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে যে বৃত্তির মেয়াদ অসীম, দ্যাট মিনস হচ্ছে তোমাকে যেই সময় দিবে সেই সময়ের কোনো নির্দিষ্ট পরিসীমা থাকবে না, তুমি আজীবন ধরে পেতে থাকবা। অথবা বলা হচ্ছে বছরের সংখ্যা নির্দিষ্ট নেই, দ্যাট মিনস হচ্ছে কত বছর ধরে তুমি টাকাটা পাবা এই বিষয়টা কিন্তু তোমাকে স্পষ্ট করে বলা থাকবে না, তোমাকে বলবে আজীবন ধরে পেতে থাকবা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই সেটাকে অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি বলবো। সেই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে এবং অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তির ইংরেজি নাম হচ্ছে পারপিচুইটি। তাহলে এই পারপিচুইটির ক্ষেত্রে আমরা যেই সূত্রটা ব্যবহার করব ওই সূত্রটা হচ্ছে আমাদের উপরে আমরা ব্যবহার করব এ, নিচে ব্যবহার করব আমরা আই। এ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রতি বছর ধরে তোমাকে যেই প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণ একটি কিস্তি প্রদান করবে বা একটা অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট প্রদান করবে, ওই টাকার অ্যামাউন্টটাকে আমরা এখানে এর মান ধরবো। এবং আয় বলতে তো অলরেডি আমরা জানি, আয় বলতে সুদের হার অথবা বাট্টার হারকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রে আমরা একে আয় দিয়ে ভাগ করলেই আমরা পারপিচুইটির প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে পারবো। তাহলে আমাদেরকে যদি অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তির প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে বলে তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা ব্যবহার করব, প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু এ বাই আই। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তির একটা ম্যাথ সলিউশন করার আমরা একটু চেষ্টা করি। বলা হচ্ছে জনাব সৈকত প্রত্যেক বছর 10,000 টাকা করে আজীবন পেতে চান। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই শব্দটা সেটা হচ্ছে আজীবন ধরে পেতে চান। তাহলে প্রতি বছর 10,000 টাকা, তাহলে আমরা এখানে বলতে পারি এই 10,000 টাকাটা হচ্ছে এখানে এর মান। তাহলে প্রতি বছর 10,000 টাকা করে আজীবন পেতে চান। সুদের হার যদি 10% হয়, ভালো করে খেয়াল করো, সুদের হার 10% মানে হচ্ছে এখানে আয়ের মান দেওয়া আছে 10% হলে উক্ত বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে উক্ত বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করা আমরা দেখি কিভাবে নির্ণয় করতে পারি। আমরা প্রথমে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দেওয়া আছে আমাদেরকে এ ইকুয়ালস টু কত দেওয়া আছে, 10,000 টাকা দেওয়া আছে। তারপর আমাদেরকে আয়ের মান দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, আয়ের মান আমাদেরকে দেওয়া আছে 10%। 10% বা দিয়ে আমরা লিখতে পারি এখানের মধ্যে 0.10। এবার আমাকে বের করতে হবে এখানে প্রেজেন্ট ভ্যালু, পারপিচুইটির প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু, আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা পড়ে এসেছি তা ছিল আমাদের এ বাই আই। তাহলে আমরা একটু লিখি এ বাই আই। তাহলে আমাদেরকে এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আমরা বসালাম এর মান 10,000 টাকা, আয়ের মান দেওয়া আছে 10%, দ্যাট মিনস 0.10। তাহলে এবার আমরা মানটা বের করি। আমরা যদি 10,000কে 0.10 দিয়ে ভাগ করি আমাদের যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে 1,00,000 টাকা। তার মানে হচ্ছে আমাকে যদি প্রতি বছর এভাবে 10,000 করে আজীবন ধরে বা একটা অনির্দিষ্ট সময় ধরে যদি কিস্তি প্রদান করতে থাকে তাহলে সেই কিস্তির প্রেজেন্ট ভ্যালু যদি নির্ণয় করতে হয় ওই প্রেজেন্ট ভ্যালুর মান আসছে এখানের মধ্যে 1,00,000 টাকা। তাহলে আমরা পারপিচুইটির ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব তা দেখলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা একটি ম্যাথ করতে যাচ্ছি যে ম্যাথের মাধ্যমে আমরা সুদের হার নির্ণয় করতে পারবো।
তাহলে একটু ম্যাথটা একটু ভালো করে খেয়াল করো। এখানে বলেছে জনাব আসিফ 3 বছরের জন্য, ভালো করে খেয়াল করো, 3 বছরের জন্য, দ্যাট মিনস হচ্ছে এখানে একটা এন এর মান দিয়েছে 3 বছর, 3 বছরের জন্য 1000 টাকার ঋণ গ্রহণ করেছে। তার মানে হচ্ছে 3 বছরের জন্য জনাব আসিফ 1000 টাকা গ্রহণ করেছে। দ্যাট মিনস হচ্ছে যে আজকে 1000 টাকা গ্রহণ করেছে, এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বলতে পারি। 3 বছর পর সে মোট 1331 টাকা পরিশোধ করেছে। দ্যাট মিনস হচ্ছে 3 বছর পরে এই টাকাটা পরিশোধ করেছে, তাই আমরা এই টাকাটাকে কি বলতে পারি? ফিউচার ভ্যালু বলতে পারি। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে এখানে যে বিষয়টা মিসিং সেটা হচ্ছে আমাদেরকে এখানের মধ্যে সুদের হার দেয়া নেই। তার মানে হচ্ছে আজকে মিস্টার আসিফ 1000 টাকা গ্রহণ করলো এবং 3 বছর পর সে কত সুদের হারে টাকা প্রদান করলে তাকে 1331 টাকা প্রদান করতে হবে, এই সুদের হারটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি প্রথমে দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 1000 টাকা, আমাকে ফিউচার ভ্যালু দেওয়া আছে 1331 টাকা, আমাকে এখানের মধ্যে এন এর মান দেওয়া আছে 3 বছর, আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আই এর মান বের করতে হবে। আমরা জানি আমরা প্রেজেন্ট ভ্যালুর একটি সূত্র শিখেছিলাম, আমরা ফিউচার ভ্যালুর একটা সূত্র শিখেছিলাম, যে কোনো একটা সূত্র ইউজ করে এখানে পারা যাবে। আমি ফিউচার ভ্যালুর সূত্রটা ব্যবহার করছি। ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই সূত্রটা আমরা এর আগেও ব্যবহার করেছি, আজকে এই ম্যাথটা করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। বা আমরা যদি ফিউচার ভ্যালুর মান দেখি, ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে 1331 ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে 1000 টাকা ইন্টু 1 প্লাস আয়ের মান কত দেয়া আছে? আয়ের মান দেয়া নেই, আয়ের মানটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে আয়ের জায়গায় আয় বসিয়ে দিলাম, এন এর মান দেয়া আছে আমাদেরকে 3, তাহলে 3 বসিয়ে দিলাম। তাহলে এখানের মধ্যে মান বসানোর সিস্টেমটা আশা করে তোমরা বুঝতে পেরেছো। আমাদেরকে যা যা দেওয়া আছে তা বসালাম, কিন্তু আয়ের মানটা আমাদের দেয়া নেই। এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে সমানের এই পাশটাকে ও পাশে নিয়ে যাব, ও পাশ পুরোটাই এ পাশে নিয়ে আসবো। দ্যাট মিনস হচ্ছে তাহলে এই পাশটাকে যদি এই পাশে আনি 1001 প্লাস আই টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1331। এবার 1000টা যদি ও পাশে নিয়ে যায়, এই পাশে গুণ অবস্থায় ছিল, ও পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1331 ডিভাইডেড বাই 1000। ভালো করে খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের যদি ভাগ করি, আমি এই ম্যাথটা তোমরা নিচেই করবা, এখানে সময় এখানে জায়গার অভাবের কারণে আমি পাশে করছি, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যদি বা লিখি, এখানের মধ্যে 1 প্লাস আই টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু, যদি আমরা ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে 1331 ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস টু আসছে আমাদের 1.331, এই মানটা আসছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3টা যেহেতু আমাদের এখানে সূচক অবস্থায় আছে, এই 3টাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে 3টাকে ভ্যানিশ করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার 3 অলরেডি আছে, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 1/3 দিয়ে গুণ করতে পারি। তাহলে কিন্তু আমার উপরে নিচে কাটাকাটি হয়ে কিন্তু আমার 3টা ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে এখানে এক পাশেই শুধুমাত্র গুণ করলে হবে না, আমাকে দুপাশেই গুণ করতে হবে। তাহলে 1.331 টু দি পাওয়ার, এইখানেও তাহলে আমরা 3/1 দিয়ে কাজ করব। এবার চলে আসি, তাহলে এই পাশে 3 3 চলে গেল, তাহলে হচ্ছে 1 প্লাস আই ইকুয়ালস টু, এই পাশের মানটা আমরা একটু দেখি। এই পাশে আমরা ব্রেকেট 1.331 ব্রেকেট ক্লোজ টু দি পাওয়ার অ্যাগেইন ব্রেকেট 1 ডিভাইডেড বাই 3 ব্রেকেট ক্লোজ ইকুয়ালস টু, আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1.1, এই মানটা পাচ্ছি আমরা। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি এই কাজটা করে থাকি তাহলে আমরা এই মানটা পাবো। এবার আসি আমরা, তাহলে এবার আমরা 1 প্লাস আই যেহেতু আছে, আইটা এখানে যোগ অবস্থায় আছে, ও পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে শুধুমাত্র এই পাশে আই থাকবে 1.1 মাইনাস 1, বা আই ইকুয়ালস টু 0.1। তাহলে আই এর মান আসলো 0.1, যদি আমরা সেটাকে পার্সেন্টেজে অ্যাপ্লাই করি 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে চলে আসলো 10%। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ম্যাথটার সলিউশনটা বের করে ফেললাম যে আই এর মান আমাদের আসছে 10%। তাহলে এইখানে আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে আমাকে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, আমাকে ফিউচার ভ্যালু দেওয়া আছে 1331 টাকা, এবং আমাকে দেওয়া আছে 3 বছর সময় দেওয়া আছে।
তাহলে আমরা নর্মাল এখানের মধ্যে ফিউচার ভ্যালুর যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করলাম, সেটা অ্যাপ্লাই করে আমরা এই ক্ষেত্রে কাজ করে আমরা আয়ের মান বের করলাম 10%। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এরপরে সুদের হার নির্ণয়ের যে সূত্র বা যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো তোমরা সলিউশন করতে পারবা। এরপরে আমরা আরও একটা ম্যাথ সলিউশন করতে যাচ্ছি, যে ম্যাথের মাধ্যমে আমরা বছর কিভাবে বের করতে হয়, দ্যাট মিন্স বছর নির্ণয়ের একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা সবাই একটু ভালো করে কনসেন্ট্রেট করো। বলা হচ্ছে জনাবা শাবানা বর্তমানে 10,000 টাকা ব্যাংকে জমা রাখতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে 10,000 টাকা আছে এখানে, সেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বলতে পারি। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এখানে 10,000 টাকা। 10,000 টাকা ব্যাংকে জমা রাখতে চাই, বার্ষিক 9.75%। তাহলে একটু ভালো করে খেয়াল করি, এই 9.75টা হচ্ছে এখানের মধ্যে আয়ের মান। দ্যাট মিন্স 9.75% সুদ প্রদান করলে কত বছর পরে, দ্যাট মিন্স হচ্ছে এন এর মান এখানে নেই, এন এর মানটাই আমাদেরকে এখানে বের করতে হবে। কত বছর পরে তিনি ব্যাংক হতে 28,800 টাকা উত্তোলন করতে পারবেন। তাহলে কত বছর পরে, দ্যাট মিন্স এটা হচ্ছে ফিউচার ভ্যালু। চলো তাহলে আমরা এখানের মধ্যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এন এর মান এখানে মিসিং। তাহলে আমাদেরকে এখানে এন এর মান নির্ণয় করতে হবে। চলো তাহলে আমরা কিভাবে এন এর মানটা নির্ণয় করতে পারি তা দেখব। তাহলে আমাদেরকে প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার? আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত? 10,000 টাকা। তারপর আমাদেরকে এখানে কি দেওয়া আছে? আমাদেরকে এখানে ফিউচার ভ্যালু দেওয়া আছে। ফিউচার ভ্যালু দেওয়া আছে 28,800 টাকা। আমাকে এখানে আয়ের মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 9.75%, বা আমি এটাকে যদি দশমিকে কনভার্ট করি তাহলে 0.0975 আসে। তোমরা এটা কিভাবে করতে পারবা? এটা তুমি যদি তোমার ক্যালকুলেটরে 9.75 ডিভাইডেড বাই 100 করো তাহলে কিন্তু এই মানটা চলে আসবে। এই মানটা তোমরা খাতার মধ্যে, প্রশ্নের মধ্যে এবং তোমরা ম্যাথের ক্ষেত্রে এটা ইনপুট করতে হবে। তারপর আমরা দেখি এখানের মধ্যে আমরা জানি কি বের করতে হবে আমাকে, যেহেতু আমাদেরকে এন বের করতে হবে, এন এর মান বের করতে হবে, সো আমরা ফিউচার ভ্যালু সূত্রটা ব্যবহার করতে পারবো। প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই সূত্রটাই আমরা ব্যবহার করছি, যেহেতু ফ্ল্যাট আছে ওই কারণে। তাহলে এখানে বলা হচ্ছে, বা যদি আমরা ফিউচার ভ্যালুর মানটা বসাই তাহলে হচ্ছে 28,800 টাকা ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে 10,000 টাকা ইন্টু 1 প্লাস আয়ের মান দেওয়া আছে 0.0975 টু দি পাওয়ার এন এর মান দেয়া নেই, তাহলে এন এর জায়গায় এনটা বসিয়ে দিলাম। এবার আসি তাহলে এই পাশটাকে ও পাশটাকে এই পাশে করে ফেলি, তাহলে হচ্ছে এখানে থাকবে 10,000 ইন্টু 1 প্লাস 0.0975 টু দি পাওয়ার এন, আর ও পাশে চলে গেল আমার 28,800 টাকা। এবার যদি আমরা 10,000 টাকা ও পাশে নিয়ে যাই, এই পাশে এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কত আসছে? 1.0975 টু দি পাওয়ার হচ্ছে এন, আর এই পাশে আমি যদি ভাগ করি আমার উপরে দাঁড়াচ্ছে 28,800 আর নিচে দাঁড়াচ্ছে কিন্তু আমার এখানে 10,000। এবার আমি পাশেই করছি, তোমরা যদিও নিচে করবা, আমি একটু পাশে করে দেখাচ্ছি বিষয়টা। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে 28,800 ডিভাইডেড বাই 10,000 ইকুয়ালস টু 2.88 আসছে। তাহলে আমি মানটা একটু বসাই, আমার এই পাশে আছে 1.0975 টু দি পাওয়ার এন, আর ও পাশে আমার রেজাল্ট বের হলো 2.88। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা এর আগে যখন আয়ের মান বের করেছিলাম তাও কিন্তু আমরা এতটুকুই করেছি, এতটুকু দুই জায়গায় কিন্তু সমান বা সেমভাবে করেছি। এরপর থেকে একটা ডিফারেন্ট মেথড আমরা অ্যাপ্লাই করব। আমরা এর আগে যেই ম্যাথটা করেছি এখান থেকেই কিন্তু চেঞ্জ হয়েছিল, ঠিক এটার ক্ষেত্রেও এখান থেকে চেঞ্জ হবে, যেহেতু আমাদের এন এর মান বের করতে হবে। এনটা সূচক অবস্থায় আছে, এটাকে আমরা লেভেলে আনতে হবে। লেভেলে আনার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুপাশে লগ আনবো। তাহলে লগের ক্ষেত্রে লগ যদি আনা হয় সূচকটা সামনে চলে আসে এবং সামনে এসে বসালাম। এখানে আছে 1.0975 ইকুয়ালস টু, এক পাশে আনলে হবে না, দুপাশেই আমরা লগ আনলাম 2.88। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, আমি আবারও বলছি, এই ক্ষেত্রে আমরা দুটার সামনেই আমরা কি করলাম, লগ আনলাম।
যদি এখানে লগ আসে তাহলে এই যে সূচকটা আছে এন এর সূচকটা সামনে চলে আসবে, ওই জন্য এন, তারপর হচ্ছে লগ, তারপর হচ্ছে এই মানটা বসালাম। ঠিক একইভাবে ওটার ক্ষেত্রেও আমরা লগ আনলাম, এক পাশে কিন্তু আনলে হবে না, দুপাশেই আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এনটাকে রেখে দিলাম, এনটাকে রেখে এই যে লগের অংশটা, এই লগের অংশটা এই পাশে গুণ অবস্থায় আছে, ও পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়া মানে হচ্ছে নিচে চলে যাওয়া, লগ 1.0975, আর এই অংশটা উপরে থাকবে, লগ 2.88 উপরে থাকলো। এবার তাহলে আমরা ভাগ করতে পারবো। তবে প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় একটু খেয়াল করো, সেটা হচ্ছে তুমি কিন্তু 2.88কে 1.0975 দিয়ে ভাগ করতে পারবে না, এখানে কিন্তু লগ একটা বিষয় আছে। সো তোমরা তোমাদের ক্যালকুলেটরে দেখবা এখানে লগের একটি বিষয় আছে, ওই লগ ক্লিক করে দেন হচ্ছে তুমি 2.88 ডিভাইডেড বাই আবার লগ ক্লিক করে 1.0975 ক্লিক করে ইকুয়ালস টু ক্লিক করবা, তাহলে তোমার রেজাল্টটা আসবে, না হলে কিন্তু আসবে না। তাহলে আমার এখানে রেজাল্ট যেটা আসছে সেটা হচ্ছে 11.369826 বছর। তাহলে আলটিমেটলি আমার এন এর মান যেটা আসছে সেটা হচ্ছে 11.37 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ম্যাথটার মাধ্যমে আমরা এন এর মান কীভাবে বের করতে হবে, দ্যাট মিনস আমাদের বছর কীভাবে বের করতে হবে তা আমরা শিখতে পারলাম। তাহলে ইন টোটাল আমরা আজকের ক্লাসে যে বিষয়গুলো শিখতে পারলাম সেটা হচ্ছে, আমাদের বিষয় শেখার কথা ছিল অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো, আমরা সুদের হার সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো, এবং আমরা বছর সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তাহলে প্রথমত আমরা অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি নিয়ে পড়লাম, দেন হচ্ছে যে অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তির এই হচ্ছে সূত্র, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি বের করতে পারছি, এবং আমরা এই ক্ষেত্রে একটা পারপিচুইটির ম্যাথ করলাম, এবং এই পারপিচুইটির ম্যাথের মাধ্যমে কিন্তু আমরা পারপিচুইটির ম্যাথ কীভাবে করতে হবে সেটা বুঝতে পারলাম। এরপরে আমরা এই ম্যাথের মাধ্যমে কিন্তু আমরা আয়ের মান বের করা শিখলাম, কিভাবে আমরা একটা আগের শিখার সূত্র দিয়ে আমরা কিভাবে আয়ের মান বের করতে পারবো। আয় ছাড়া বাকি সবগুলো আমাদেরকে দেওয়া আছে, কিন্তু আয়ের মান মিসিং। তাহলে আয়ের মানটা কীভাবে বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে আমরা জানতে পারলাম, এবং লাস্ট আমরা এই সূত্রটার মাধ্যমে একই সূত্র ইউজ করে আমরা এন এর মান কীভাবে বের করতে হয় আমরা সেটা শিখলাম। এই ক্ষেত্রেও কিন্তু এন ছাড়া সব কিছুই দেওয়া আছে, শুধুমাত্র এন দেওয়া নেই। তাহলে এন কীভাবে বের করতে হবে সেটাও শিখলাম, এবং এই ক্ষেত্রে আমাদের লগের একটা ব্যবহার ছিল। সো প্রিয় শিক্ষার্থী, আশা করছি আজকের ক্লাসে এই 3 ধরনের ম্যাথ অথবা গাণিতিক সমস্যা তোমাদের সলিউশন হলো, এবং তোমরা এই 3 ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আর কোনো সমস্যায় পড়বা না। এর পরবর্তীতেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।